হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমস ক্লাসরুম। ক্লাস 11 এর দ্বিতীয় সেমিস্টারের বাংলা বিষয়ের ক্লাসে তোমাদের আবারও স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারে মূলত যে ক্লাসটা করাতে চলেছি সেটা হচ্ছে তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, যেটা সেকেন্ড সেমিস্টারে পড়তে হবে। সেটা হলো সৈয়দ মুজতবা আলীর লেখা পঞ্চতন্ত্র নামক গল্প গ্রন্থের অন্তর্গত তোমাদের 4টে গল্প কিন্তু এবছর সাহিত্যের ইতিহাসের পাশাপাশি সহায়ক পাঠ হিসেবে পড়তে হবে। আজকে সেই 4টে গল্প গ্রন্থের মধ্যে থেকে যে তোমাদের প্রথম গল্পটি বিবেচ্য হয়েছে, অর্থাৎ পঞ্চতন্ত্রের অন্তর্গত বই কেনা, সেই বই কেনা গল্পটি নিয়ে আলোচনা করব। এই গল্পটি সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেব, প্রত্যেকটা বইয়ের লাইন খুঁটিয়ে খুঁটিয়ে আলোচনা করব, যাতে তোমরা জলের মতো সহজে পুরো টপিকটা কিন্তু বুঝে যাও। বিগত কয়েকদিন ধরে আমি দেখছিলাম কমেন্ট সেকশনে তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে পঞ্চতন্ত্র এবং আগুন নাটক নিয়ে আলোচনা করতে। তা এখন আমাদের মোটামুটি ভাবে পঞ্চতন্ত্রের যে 4টে গল্প রয়েছে সেটা নিয়ে আলোচনা ক্লাসে চলবে। তারপর আমরা আগুন নাটক এবং পরবর্তীতে সাহিত্যের ইতিহাস ক্লাসের দিকে এগোবো। ইতিমধ্যে কিন্তু আমাদের চ্যানেলে তোমাদের যে 3টে কবিতা রয়েছে, অর্থাৎ ভাব সম্মিলন, লালন শাহ ফকিরের গান এবং নুন কবিতা আলোচনা কিন্তু আপলোড করা হয়েছে। তোমরা যদি না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই দেখে নেবে। আজকে তোমাদের যে আলোচনাটা হবে সেটা তোমরা বুঝেই গেছো। তার আগে তোমাদের কি করতে হবে, তোমাদের যে সাহিত্য অনুশীলন যে এই টেক্সট বইটা রয়েছে, এই টেক্সট বইটার 62 নম্বর পৃষ্ঠা তোমাদের কিন্তু খুলে পড়াটা রেডি করে নিতে হবে। আমি যেভাবে পড়াবো প্রত্যেকটা টিকা আকারে, প্রত্যেকটা লাইনের মানে বুঝিয়ে সবটা কিন্তু বই খুলে তোমাদের একবার লাইন বাই লাইন আমার সাথে পড়ে ক্লাসটাকে দেখতে হবে। আজকে আলোচনাটা যেহেতু একটুখানি বড় হতে চলেছে, তাই ভিডিওটা একটু লেন্দি হতে পারে, সেই কারণে তোমাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটা পুরোটা দেখো এবং সম্পূর্ণ আলোচনাটা বুঝে নাও। তাহলে চলো আমরা দেরি না করে ক্লাসটার দিকে এগোই। দেখো, আমাদের যিনি প্রাবন্ধিক বা যার রচনা আমরা আজকে পড়তে চলেছি তিনি হচ্ছেন সৈয়দ মুজতবা আলী। এবার সৈয়দ মুজতবা আলী সম্পর্কে কিছু ধারণা আমরা এখানে দিয়ে রেখেছি। মোটামুটি ভাবে তার জন্মসাল এবং মৃত্যুসালটা তোমার জানলেই হবে। দেখো, সৈয়দ মুজতবা আলীর জন্ম হয় 1904 খ্রিস্টাব্দের 13ই সেপ্টেম্বর এবং মৃত্যু হয় 1974 খ্রিস্টাব্দের 11ই ফেব্রুয়ারি। জন্মস্থান করিমগঞ্জ। দাঁড়াবে, করিমগঞ্জ আসাম, বর্তমান আসাম প্রদেশের তৎকালীন বাংলাদেশের অন্তর্গত করিমগঞ্জ এলাকায় জন্মগ্রহণ করেছিলেন। এই সৈয়দ মুজতবা আলী ছোট থেকেই অত্যন্ত পড়াশোনার প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন এবং তার ছোটবেলাতেই তিনি রবীন্দ্রনাথের সাহচর্য কিন্তু, অর্থাৎ রবীন্দ্রনাথের সান্নিধ্য পেয়েছিলেন। রবীন্দ্রনাথের শান্তিনিকেতন শিক্ষাশ্রমের একজন অন্যতম ছাত্র এবং রবীন্দ্রনাথের প্রিয় ছাত্রের মধ্যে কিন্তু সৈয়দ মুজতবা আলী ছিলেন। এই সৈয়দ মুজতবা আলী রবীন্দ্রনাথের সান্নিধ্য পাওয়ায় কিন্তু তার রচনার মধ্যে অনেকটা রবীন্দ্র ছাপ আমরা দেখতে পারি। এবার আমরা মূল আলোচনার দিকে প্রবেশের আগে একটু জানবো আমাদের পাঠ্য সম্পর্কে। আসলে এই যে সৈয়দ মুজতবা আলীর লেখা পঞ্চতন্ত্র, এই পঞ্চতন্ত্র হচ্ছে একটা গল্প গ্রন্থের, প্রবন্ধ গ্রন্থের সমাহার, যেখানে প্রায় সর্বমোট 35টা প্রবন্ধ এর মধ্যে নিহিত রয়েছে, যার মধ্যে থেকে বাছাই করে আমাদের 4টে দেওয়া রয়েছে। এই যে প্রবন্ধ গ্রন্থ পঞ্চতন্ত্র, সেটাকে বাংলা সাহিত্যে রম্য রচনামূলক গ্রন্থ হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। এবার তুমি প্রশ্ন করতে পারো, স্যার রম্য রচনা কি? তোমাদের জন্য বিস্তারিত আমি এখানে লিখে রেখেছি যে রম্য রচনা বলতে কি বোঝায়, একটু ভালো করে বুঝবে। বলছে প্রবন্ধ সাহিত্যের মন্ময় শাখার অন্যতম শ্রেণী হলো রম্য রচনা। আমাদের প্রবন্ধ সাহিত্যের দুটো শাখা আছে, একটা তন্ময় শাখা আর একটা মন্ময় শাখা। মন্ময় শাখা মানে কি, যে শাখা বা যে সাহিত্য আমাদের মনের সাথে কানেক্ট করে, মনের সঙ্গে অন্তর্নিহিত সম্পর্ক গড়ে তোলে, সেটা হচ্ছে মন্ময় শাখা। এই মন্ময় শাখার একটা গুরুত্বপূর্ণ শ্রেণী হচ্ছে আমাদের রম্য রচনা। আধুনিক রম্য রচনার উদ্ভব সম্ভবত ইংরেজি বেলেস লেটার জাতীয় রচনা থেকে মাথায় রাখতে হবে। এটা চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে অথবা খাতার মধ্যে কিন্তু লিখে নিতে পারো। তাহলে আধুনিক রম্য রচনার উৎপত্তি হয়েছে ইংরেজি বেলেস লেটার্স জাতীয় রচনা থেকে। রম্য রচনা বলতে এক ধরনের লঘু, কল্পনাময়, হাস্যরসাত্মক রচনাকে বোঝায়। তবে বর্তমানে ব্যঙ্গ ও কৌতুক ধর্মিতা, হাস্য রসযুক্ত সমাজ কাল জাতির চালচিত্রের সাহিত্যিক ধারাভাষ্যকে বলা হয়ে থাকে। খুব ইম্পর্টেন্ট একটা লাইন। অর্থাৎ এখন রম্য রচনার মধ্যে আমরা জানতে পারবো কি, যে লেখক বা যিনি প্রাবন্ধিক তিনি কি করবেন, পাঠক শ্রেণীর সাথে একটা সংযোগ স্থাপনের চেষ্টা করবেন। এই রচনাগুলোর মধ্যে আমরা দেখতে পাই যে
লেখক যেন তার পাঠকদের সাথে কিছু কথা বলতে চেষ্টা করছেন, অন্তরঙ্গ একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করছেন, এবং যেন মনে হবে প্রবন্ধ পাঠ করার সময় যে লেখক বা প্রাবন্ধিক যেন আমার পাশে বসেই লিখছেন এবং আলোচনা সাপেক্ষে আমার সঙ্গে কিছু কিছু বারে বারে জিজ্ঞেস করছেন। এই রচনাটা কিরকম থাকবে? একটু হাস্যরসাত্মক থাকবে, মাঝে মাঝে আমরা হাসির খোরাক পাবো, কিছু কল্পনার জগতে চলে নিয়ে যাব, কিছু আমরা এর মধ্যে লঘু রচনা পাবো যেটা হচ্ছে খুব ব্যালেন্সিং ওয়েতে লেখা রয়েছে। এরকম যেরকম রচনা সেটাকে আমরা বলবো রম্য রচনা। যাই হোক, রম্য শব্দের অর্থ হচ্ছে কি? রমণীয় বা মনোরম, অর্থাৎ কি এই রচনাগুলো পড়ে আমরা মনে আনন্দ পাই, এগুলোর মধ্যে আমরা মনোরমতা খুঁজে পাই। রম্য রচনার মধ্যে এই রমণীয় বা মনোরম ভাবই হচ্ছে মূল বিষয়, এটা থাকতেই হবে রম্য রচনার মধ্যে। বোঝা গেল? তাহলে রম্য রচনা কি? যে সাহিত্য শাখার মধ্যে আমরা এক ধরনের লঘু রচনা, কল্পনাময় হাস্য রসাত্মক রচনাকে দেখতে পাই বা বুঝতে পারি, সেটাকে বলবো আমরা রম্য রচনা। যেখানে প্রাবন্ধিক বা লেখক তিনি যারা পাঠক শ্রেণী রয়েছেন তাদের সঙ্গে কিন্তু একটা সংযোগ বা যোগাযোগ স্থাপনের মাধ্যম তার লেখার মাধ্যমে তুলে ধরবেন। আমরা এই প্রবন্ধ পাঠের সময় অনেক সময় দেখব যে লেখক যেন আমাদেরকে প্রশ্ন করছেন, আমাদেরকে জিজ্ঞেস করছেন, পাঠক শ্রেণীকে উদ্দেশ্য করে তিনি কিছু বলছেন। তাহলে এটাই হচ্ছে রম্য রচনার একটা মূল বৈশিষ্ট্য। অন্যভাবে বলা যেতে পারে বাংলা সাহিত্যে সহজ সরল মজলিসি ভঙ্গিতে, এটা খুব ইম্পর্টেন্ট, রম্য রচনার ক্ষেত্রে মজলিসি ভঙ্গিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই বলছে বাংলা সাহিত্যে সহজ সরল মজলিসি ভঙ্গিতে রম্য রচনার অনবদ্য রূপকার সৈয়দ মুজতবা আলী তার সৃষ্ট পঞ্চতন্ত্র গ্রন্থটির সমস্ত রচনা রম্য রচনার আদর্শ দৃষ্টান্ত। এবং আমাদের যে মূল পাঠ্যগ্রন্থ পঞ্চতন্ত্র, সেই পঞ্চতন্ত্র যে প্রত্যেকটা গল্প রয়েছে, যে 35টা গল্প রয়েছে, প্রত্যেকটাই কিন্তু এই রম্য রচনা শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত। এবং আমাদের যে পাঠ্য রয়েছে সেগুলো কিন্তু এই শ্রেণীর মধ্যেও পড়ছে। তাহলে এটা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নেবে, রম্য রচনা কাকে বলছে সেই উদ্দেশ্যে। তারপর আমরা পরবর্তী আলোচনায় যাব। আচ্ছা, আজকে আমাদের যে পাঠ্য সেটা হচ্ছে প্রথম যে তোমাদের গল্পটি রয়েছে অর্থাৎ বই কেনা। এই বই কেনা অংশ থেকে কিছু প্রাসঙ্গিক তথ্য তোমাদের জানতে হবে। এই তথ্যগুলো আমি স্ক্রিনে রয়েছে, তোমরা কিন্তু চাইলে লিখে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নাও। এই যে বই কেনা, সেই বই কেনার উৎসটি কি? এটা হচ্ছে সৈয়দ মুজতবা আলীর পঞ্চতন্ত্র নামক রম্য রচনা গল্প গ্রন্থের অন্তর্গত। কততম রচনা? এটা 35টি গল্পের মধ্যে প্রথমতম রচনা। 35টির মধ্যে এটি প্রথম রচনা। অনুচ্ছেদ সংখ্যা কটি এর অনুচ্ছেদ সংখ্যা 39টি, যথেষ্ট বড় রচনা। ভাষা রীতি কি? অবশ্যই চলিত রীতির ভাষা এখানে দেখা যাচ্ছে। রচনার দৃষ্টিকোণ হচ্ছে উত্তম পুরুষে লেখা এবং এর রস হচ্ছে রম্য রস। কিছু প্রাসঙ্গিক তথ্য তোমাদের আমি মূল পাঠে যাওয়ার আগে জানিয়ে দিলাম, তোমরা অবশ্যই কিন্তু এটাকে লিখে নিও। এরপর আমরা একদম মূল যে তোমাদের পাঠ্য রয়েছে, অর্থাৎ এই যে এই বইটা রয়েছে সাহিত্য অনুশীলন, সেই বইয়ের একদম 62 পেজ তোমরা চলে যাবে। এই যে বই কেনা অংশ, এটা কিন্তু আমি প্রত্যেকটা স্ক্রিনশট নিয়ে রেখেছি তোমাদের কাছে পড়াবো বলে। এই অংশটা নিয়ে তোমরা কিন্তু বসবে সামনে, তাহলেই কিন্তু বুঝতে পারবে এবং যে ইম্পর্টেন্ট লাইনগুলো আমি বলছি প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু দাগাবে। দেখো, প্রথমে বলছি একটু ভালো করে বুঝবে, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি কিন্তু চেষ্টা করব কমেন্টের মধ্যে অ্যান্সারগুলো জানিয়ে দেওয়ার। দেখো, প্রথমে বলছে মাছি মারা কেরানি নিয়ে যত ঠাট্টা রসিকতাই করি না কেন, মাছি ধরা যে কত শক্ত সে কথা পর্যবেক্ষণশীল ব্যক্তি মাত্রই স্বীকার করে নিয়েছে। প্রথম যে লাইনটা দিয়েছে এই লাইনটার মধ্যে আমরা প্রথমেই একটা কি পাচ্ছি? প্রবাদ বাক্যের ছাপ পাচ্ছি। মাছি মারা কেরানি বলতে কি বোঝানো হয়েছে? যে কেরানি বা কর্নিক বা ক্লার্ক, তার অফিসে কোনো কাজ নেই, সারাদিন অফিসের টেবিলে বসে বসে শুধু মাছি মারা তার কাজ, তাহলে এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য। কবি সেই প্রবাদ বাক্যকে টেনে বলছেন যে মাছি মারা কেরানি আমরা নিয়ে কতটা ঠাট্টা তামাশা করে থাকি, কিন্তু মাছি মারা যে কত শক্ত কাজ যে করে সেই জানে। কেন বলছে ভালো করে দেখো, মাছিকে যেদিক থেকে ধরতে যান না কেন ঠিক সেই সময় উড়ে যাবেই। একদমই ঠিক তাই। তুমি কখনো বলো মাছিকে সঠিকভাবে মারা যায় বা ধরা যায়? না তো। তাই মাছি মারা একটা খুব সহজ কাজ নয়, এটা খুব একটা কঠিন কাজ। তাই লেখক বলেছেন যে মাছিকে যেদিক দিয়ে ধরতে যান না কেন সে ঠিক সময় উড়ে যাবেই। কারণ অনুসন্ধান করে দেখা গিয়েছে দুটো চোখ নিয়ে মাছির কারবার নয়, তার সমস্ত মাথা জুড়ে নাকি গাদা গাদা চোখ বসানো আছে। আমরা দেখতে পাই শুধু সামনের দিক, কিন্তু মাছির মাথার
চতুর্দিকে চক্রাকারে চোখ বসানো আছে বলে সে একই সময় সমস্ত পৃথিবীটা দেখতে পায়। অর্থাৎ কি, মাছির যে মাথার সামনের দিকটা দেখেছো একটু লাল অংশ ঢেউ খেলানো থাকে দুটো দিকে, ওই দুটো অংশের মধ্যে প্রায় হাজারো শত শত চোখ রয়েছে মাছির। আমরা তো শুধুমাত্র দুটো চোখ দিয়ে দেখতে পাই, যেটা আমাদের শুধুমাত্র এক নেত্র দৃষ্টি, আমরা সোজাসুজি দেখতে পাই। সাইডে বা পেছনে খুব একটা পরিষ্কার, পেছনে তো নাই, সাইডেও খুব একটা পরিষ্কার আমরা দেখতে পাই না। কিন্তু মাছির যে চোখের বৈশিষ্ট্য রয়েছে, সেই মাছির চোখ কিন্তু 360 ডিগ্রি বা 360 ডিগ্রি অর্থাৎ চতুর্দিক ঘুরে দেখতে পারে। কারণ কি, তার যে চোখের ঢাকনাটা রয়েছে সেখানে প্রায় শত শত হাজারো হাজারো চোখ অবস্থান করছে, সে সমস্ত পৃথিবীটা দেখতে পায়। তাই তাই নিয়ে গুণীয় জ্ঞানী আনাতোল ফ্রান্স দুঃখ করে বলেছেন। এখানে একজন বিশিষ্ট ফরাসি দার্শনিকের আমরা নাম পাচ্ছি, যার নাম হচ্ছে আনাতোল ফ্রান্স। একটু ভালো করে লক্ষ্য করবে, পাশে আমি টিকাটা লিখে রেখেছি। আনাতোল ফ্রান্সকে বিখ্যাত প্রগতিশীল কবি, সাহিত্যিক, কথা সাহিত্যিক ও সাংবাদিক। 1921 খ্রিস্টাব্দে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তাহলে এই যে এখানে আমরা আনাতোল ফ্রান্সের কথা বলছি, তার ছোট্ট একটা টিকা কিন্তু তোমরা লিখে নেবে যে আনাতোল ফ্রান্স কে। সেই আনাতোল ফ্রান্সকে, সেই ফরাসি দার্শনিকের একটা কোট লাইন তিনি আনছেন সৈয়দ মুজতবা আলী। তিনি বলছেন, আনাতোল ফ্রান্স দুঃখ করে বলেছেন, হায়, আমার মাথার চতুর্দিকে যদি চোখ বসানো থাকতো তাহলে আচলবালকৃত বিস্তৃত এই সুন্দরী ধরনীর সম্পূর্ণ সৌন্দর্য একসঙ্গেই দেখতে পেতুম। এই আনাতোল ফ্রান্স কি আক্ষেপ করে বলেছেন, হায়, আমারও যদি মাছির মতো এরকম শত শত চোখ আমার মস্তিষ্কে বসানো থাকতো, তাহলে হয়তো এই সুন্দর ধরনী, এই সুন্দর পৃথিবীকে আমি সেই আমার শত শত চোখ দিয়ে দেখতে পারতাম। তারপর দেখো, কথাটা যে খাঁটি সে কথা চোখ বন্ধ করে একটুখানি ভেবে নিলেই বোঝা যায়। এই কথাটা তো অত্যন্ত খাঁটি, যে আমাদের যদি শত শত চোখ থাকতো তাহলে তো আমরা চারিদিকটা দেখতে পেতাম, এবং কখনো কোনো কিছুর প্রয়োজন পড়লে সেটা আমাদের সবার আগে আমাদের চোখ কি করে দিত, আমাদের অ্যালার্ট করে দিত। তাই বলছে কথাটা যে খাঁটি সে কথা চোখ বন্ধ করে একটুখানি ভেবে নিলেই বোঝা যায়, এবং বুঝে নিয়ে তখন আফসোস ছাড়া কিছু করবার থাকে না। অর্থাৎ এটা আমাদের যেহেতু নেই, তাই বুঝে গেলে আমাদের মনে কি আসে, যে আফসোস আছে, আমাদের তো দুটো মাত্র চোখ, আমাদের তো শত শত চোখ নেই, তখন আফসোস করা ছাড়া আর কিছু থাকে না। কিন্তু এইখানেই ফ্রান্সের সঙ্গে সাধারণ লোকের তফাৎ। কোন তফাৎ, ভালো করে দেখো। ফ্রান্স সান্ত্বনা দিয়ে বলেছেন, কিন্তু আমার মনের চোখ তো মাত্র একটি কিংবা দুটি নয়, মনের চোখ বাড়ানো কমানো তো সম্পূর্ণ আমার হাতে। নানা জ্ঞান বিজ্ঞান যতই আমি আয়ত্ত করতে থাকি, ততই এক একটা করে আমার মনের চোখ ফুটতে থাকে। খুব ইম্পর্টেন্ট একটা লাইন বলেছে আনাতোল ফ্রান্স। তিনি বলছেন যে আমার তো দুঃখ করার কোনো কারণ নেই, আমাকে তো ভগবান আমাদের যে শারীরিক চক্ষু, রক্ত মাংসের চক্ষু, চামড়া দেওয়া চক্ষু তো মাত্র দুটো দিয়েছে, কিন্তু অন্তর্নিহিত দৃষ্টি বা মনের চোখ তো আমাকে ঈশ্বর ভগবান অনেক দিয়েছে। সেটাকে তো আমি যখন ইচ্ছা বাড়াতেও পারি, কমাতেও পারি, সেটা তো সম্পূর্ণ আমার উপর নির্ভর করছে। এই বাড়ানো কমানোটা কিসের উপর ডিপেন্ড করছে, ভালো করে লক্ষ্য করো। নানা রকম জ্ঞান বিজ্ঞান যত আমি আয়ত্ত করছি, যত জ্ঞান বিজ্ঞান আমি নিজের মধ্যে সঞ্চয় করছি, হৃদয়ঙ্গম করছি, ততই যেন আমার মনের মধ্যে থাকা এক একটা চোখ প্রস্ফুটিত হচ্ছে। সেই চোখের দ্বারা আমি যেন বিশ্বকে আরো ভালো করে দেখতে পাচ্ছি। তাই তো? তাহলে এইটুকুনি প্যারা যতটা মানে আছে বুঝতে পারা গেল। সবাই বুঝতে পারলে একটু কমেন্ট করবে, ঠিক আছে? তাহলে আমি অনেকটা বুঝতে পারি যে তোমরা কতটা উৎসাহিত ভাবে দেখছো এবং আমার কাজটা সার্থক হচ্ছে কিনা। এতটা যে প্যারা রয়েছে সেখানে আনাতোল ফ্রান্সের কথা, মাছির কথা, কেন মাছির শত চোখ থাকা সত্ত্বেও লেখক আফসোস করছেন না, আনাতোল ফ্রান্স আফসোস না করে নিজের মনশ্চক্ষুকে দেখার চেষ্টা করছেন, সেটা বোঝা গেল। পরের অংশ দেখো, বলছে পৃথিবীর আর সব সভ্য জাত যতই চোখের সংখ্যা বাড়াতে ব্যস্ত, আমরা ততই আরব্য উপন্যাসের একচোখা দৈত্যের মতো ঘোতঘোত করি, আর চোখ বাড়াবার কথা তুললেই চোখ রাঙাই। অর্থ কি বলছে, যে পৃথিবীর অন্যান্য দেশে যে সমস্ত লোকেরা রয়েছে তারা কি করছে, তাদের চোখ, অন্তর্দৃষ্টি, জ্ঞানের দৃষ্টি বাড়ানোর জন্য সবসময় চেষ্টা করে চলেছে। কিন্তু আমরা অর্থাৎ বাঙালি জাতির, বাঙালি মানুষেরা সবসময় যেন কিরকম অবস্থায় রয়েছি, এই যে লেখক বলে দিয়েছেন, আরব্য উপন্যাসের একচোখা দৈত্যের মতো আমরা সবসময় ঘোত ঘোত করছি। কারণ কি, আমরা কোনো কিছু শেখার আগ্রহেতে নেই। কারণ কি, বাঙালি জাতি সবসময় অলস প্রিয়, অলসতা তার জীবনে একদম রন্ধ্রে রন্ধ্রে রয়েছে। আমরা তো জ্ঞান বিজ্ঞান নিয়ে বেশি ঘাটাঘাটি এখন আর করতে চাই না। তাই আরব্য উপন্যাস, অ্যারাবিয়ান নাইটস এর একটা বিশেষ প্রকার দৈত্য, যেটাকে একচোখা দৈত্য বলা হচ্ছে, যার চোখ মাত্র একটি, সেই একচোখা দৈত্যের মতো আমরা কি করি, সবসময় ঘোত ঘোত শব্দ করি। কারণ কি,
আমরা কিছু জানার চেষ্টা করার আগে সেই চোখ তুলে চোখ রাঙায় যে না বাবা আমাদের জানার দরকার নেই। তাহলে বাঙালি জাতিকে কবি এখানে আরব্য উপন্যাসের একচোখা দৈত্যের সাথে তুলনা করেছে, কারণ কি তার জানার কোনো প্রয়োজন নেই, সে একচোখা। ভালো করে দেখো, চোখ বাড়াবার পন্থাটা কি, এটা একটা গুরুত্বপূর্ণ লাইন তোমাদের প্রশ্নের জন্য, খুব ইম্পর্টেন্ট, দাগাবে বইতে। লেখক প্রশ্ন করছেন এই যে অন্তর্দৃষ্টি জ্ঞান চক্ষু, সেই জ্ঞান চক্ষু বাড়াবার পন্থাটাকে আমি কি উপায় সেটাকে বাড়াতে পারবো। এর পথও তিনি বলেছেন, প্রথমত বই পড়া এবং তার জন্য দরকার বই কেনা। তাহলে এই জ্ঞানটাকে আমরা কিভাবে বৃদ্ধি ঘটাতে পারবো, সর্বপ্রথম আমাকে বই পড়তে হবে, আর বই পড়তে গেলে কি করতে হবে, বই কিনতে হবে। তারপরে দেখো, মনের চোখ ফোটানোর আরো একটা প্রয়োজন আছে, কি প্রয়োজন, এটাও একটা গুরুত্বপূর্ণ লাইন প্রশ্নের জন্য, তোমরা দাগাবে। বার্টল রাসেল বলেছেন সংসারের জ্বালা যন্ত্রণা এড়াবার প্রধান উপায় হচ্ছে মনের ভিতর আপন ভুবন সৃষ্টি করে নেওয়া এবং বিপদকালে তার ভিতর ডুব দেওয়া। যে যত বেশি ভুবন সৃষ্টি করতে পারে ভব যন্ত্রণা এড়াবার ক্ষমতা তার ততই বেশি হয়। অর্থাৎ এখানে বলা হয়েছে, আর একজন দার্শনিকের আমরা কথা পেলাম, প্রথম প্যারায় আমরা কাকে বলছি, আনাতোল ফ্রান্স, এবার পাচ্ছি আমরা বার্টল রাসেল। এখানে তার সম্পর্কে সংক্ষিপ্ত একটা টিকা আমি লিখেছি, যদি তোমরা দেখতে পারো অবশ্যই কিন্তু লিখে নিও। বলছে ব্রিটিশ বুদ্ধিজীবী বার্টল রাসেল এক বিস্ময়কর প্রতিভার অধিকারী, গণিতজ্ঞ, দার্শনিক, ঐতিহাসিক, রাষ্ট্রনীতিবিদ, রাজনীতি ও সমাজতন্ত্রের সমালোচক এবং যুক্তিবাদী লেখক হিসেবে রাসেল চিরস্মরণীয়। 1905 সালে রাসেল নোবেল পুরস্কার অর্জন করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি হলো প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা, দ্য প্রবলেমস অফ ফিলোসফি and the conquest of happiness। তাহলে এই যে বার্টল রাসেলের কথা পাচ্ছি, তিনি কে, একজন ব্রিটিশ বুদ্ধিজীবী, ব্রিটিশ দার্শনিক। তার মতে তিনি কি বলেছেন, যে সংসারে জ্বালা যন্ত্রণা এড়াবার প্রধান উপায় হচ্ছে মনের ভেতর থেকে, তার কি বলছে, সংসারে জ্বালা যন্ত্রণা এড়াবার প্রধান উপায় হচ্ছে মনের ভিতর আপন ভুবন সৃষ্টি করে নেওয়া। এই যে আমাদের মন, সেই মনের ভেতর সংসারে জ্বালা যন্ত্রণা থেকে এড়িয়ে যাবার একটা বিশেষ উপায় রয়েছে, সেই উপায়টা কি, নিজের মনের ভেতর একটা জগৎ সংসার গড়ে নেওয়া। এই জগৎ সংসার তোমাকে কখন ফল লাভ দেবে, তারপরের লাইনেই বলছে মনের ভিতর আপন ভুবন সৃষ্টি করে নেওয়া এবং বিপদকালে তার ভেতর ডুব দেওয়া। যখন মনে হচ্ছে এই জগৎ সংসার আমাদেরকে খুব অতিষ্ঠ করে তুলছে, সেই জগৎ সংসারের অতিষ্ঠকর জ্বালা যন্ত্রণা থেকে আমরা তখন কোথায় ডুব দেব বা কোথায় মনোনিবেশ করব, আমাদের মনের ভেতর, যাতে সেই যে জগৎটা আমি গড়ে তুলেছি আমাকে বাহ্যিক যন্ত্রণা থেকে রক্ষা করতে পারে। তারপর বলছি, যে যত বেশি ভুবন সৃষ্টি করতে পারে ভব যন্ত্রণা এড়াবার ক্ষমতার তার ততই বেশি। অর্থাৎ যে মানুষ তার ভেতরে থাকা জ্ঞানেন্দ্রিয় বা জ্ঞানের জগৎ যত বেশি তৈরি করতে পারবে, সে এই ভব যন্ত্রণা থেকে তত বেশি তাড়াতাড়ি মুক্তি লাভ করতে পারবে। তারপরে দেখো বলছে, অর্থাৎ সাহিত্যে সান্ত্বনা না পেলে দর্শন, দর্শন কুলিয়ে উঠতে না পারলে ইতিহাস, ইতিহাস হার মানলে ভূগোল, আর কত কি। অর্থাৎ এই যে তোমার মনের যে জ্ঞানের জগৎ হবে, যে একটা নিজস্ব সংসার তুমি গড়ে তুলবে, সেই সংসারটা কি দিয়ে তুলতে হবে, বিভিন্ন মেটেরিয়াল, বিভিন্ন সাবজেক্ট, বিভিন্ন জ্ঞানের ম্যাটার দিয়ে গড়ে তুলতে হবে। তাই লেখক বলছে সাহিত্য প্রথমে তোমাদের থাকবে, তুমি সাহিত্য জগৎ নিয়ে একটা মনোজগৎ গড়ে তোলো। সাহিত্য জগৎ থেকে তুমি যখন উপে গেছো, আর ভালো লাগছে না, বোর লাগছে, তখন সাহিত্য জগৎ থেকে তুমি কোথায় পাড়ি দিলে, দর্শন জগতে। দর্শনও তোমার কুলিয়ে উঠছে না, দর্শন শেষ হয়ে গেছে, আর ভালো লাগছে না দর্শন, তুমি তখন কোথায় যাবে, ইতিহাস, ইতিহাস না হার মানলে ভূগোল, আরো কত কি। অর্থাৎ শিক্ষা বা জ্ঞানের একটা মনোজগৎ গড়ে তুলতে হবে, যেটায় আমি সময় বিশেষে সেই জ্ঞান জগতে ডুব দিতে পারবো বাহ্যিক সংসার থেকে রক্ষা পাওয়ার জন্য। বোঝা গেল? তাহলে এটা একটা বইয়ের গুরুত্ব বা বইয়ের আমরা একটা বিশিষ্টতা লক্ষ্য করতে পারছি। তারপর কিন্তু প্রশ্ন, এই অসংখ্য ভুবন সৃষ্টি করে কি প্রকারে, এরপরও একটা প্রশ্ন থেকে যাচ্ছে। এই তো প্রাবন্ধিক বলে দিলেন যে মনের ভেতর একটা জগৎ গড়ে নাও, কিন্তু এই জগৎটা গড়বো কি উপায়, পরের প্যারায় দেখো বলছে বই পড়ে, দেশ ভ্রমণ করে, কিন্তু দেশ ভ্রমণ করার মতো সামর্থ্য এবং স্বাস্থ্য সকলের থাকে না, কাজেই শেষ পর্যন্ত বাকি থাকে বই। তাই ভেবেই হয়তো ওমর খৈয়াম বলেছিলেন, বলে ড্যাশ দিয়ে একটা লাইন পড়ছে, তার আগে আমরা একটু বলে নিই। দেখো তাহলে যে কিভাবে এই জগৎটা গড়ে তোলা যাবে, অবশ্যই বই পড়ে, কিন্তু আরো একটা তিনি পন্থা বলছেন, হয় বই পড়ে অথবা দেশ ভ্রমণ করে। দুটো পথ বাতলে দিয়েছেন তিনি, যে এভাবে জগৎটা গড়ে নেওয়া যেতে পারে। আরো একটা প্রশ্ন তিনি তুলছেন,
কিন্তু দেশ ভ্রমণ করার মতো সামর্থ্য বা স্বাস্থ্য তো সকলের থাকে না, তাই তো? একটা বই কিনে পড়ার মধ্যে যে স্বাচ্ছন্দ্য বা একটা সহজলভ্যতা ব্যাপার রয়েছে, কিন্তু দেশ ভ্রমণ করার মধ্যে একটা বিলাসিতা ব্যাপার রয়েছে, বা তার মধ্যে একটা সামর্থ্যের ব্যাপার রয়েছে। সবাই দেশ ভ্রমণ করে করে শিক্ষা অর্জন করতে পারে না, বা তার সবার স্বাস্থ্যও কিন্তু সবসময় সমান থাকে না, যে স্বাস্থ্যের ওপর ভর দিয়ে আমরা দেশ ভ্রমণ করব এবং শিক্ষা অর্জন করব। তাই একটা উপায় কি, কাজে শেষ পর্যন্ত বাকি থেকে যায় বই, অর্থাৎ বই আমাদের তখন কিন্তু জ্ঞানের জগৎ বাড়িয়ে তুলতে সাহায্য করে। যখন দেশ ভ্রমণ কাজে আসে না, সামর্থ্য এবং তারপর হচ্ছে স্বাস্থ্য সঙ্গ দেয় না, তখন আমাদের একটাই উপায়, বই কেনা, বইয়ের মধ্যে থেকে, বইয়ের জগতের মধ্যে থেকে নিজেদেরকে উপলব্ধি করা। তাই হয়তো এই ভেবেই ওমর খৈয়াম, আমরা তার আগে একটু ওমর খৈয়ামকে জেনে নেব। ইরানে একাদশ শতকের ফরাসি কবি ওমর খৈয়াম বিভিন্ন বিষয়ে অবাধ পাণ্ডিত্যের অধিকারী ছিলেন। তিনি একাধারে গণিতজ্ঞ, জ্যোতির্বিদ, দার্শনিক এবং কবি ছিলেন। ওমর খৈয়াম বিশ্বে সব থেকে বেশি খ্যাতি অর্জন করেছেন তার রুবাইয়াত গ্রন্থের জন্য। এই রুবাইয়াত গ্রন্থেরই একটা স্ট্যান্জা বা তারা তোমাদের এখানে কিন্তু তুলে দিয়েছে। এডওয়ার্ড ফিটজারাল্ড রুবাইয়াতের ইংরেজি অনুবাদ করেন 1859 সালে। ওমর খৈয়াম তাহলে বোঝা গেল কি ইরানের একজন বিশিষ্ট দার্শনিক, তার লেখা এখানে একটা উদ্ধৃত অংশ প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী তুলেছে। কি বলছেন, ভালো করে ইংরেজি লাইনটার মানে বোঝো। বলছেন, হেয়ার উইথ দ্য লোফ অফ ব্রেড বিনিথ দ্য বাউ, এ ফ্লাস্ক অফ ওয়াইন, এ বুক অফ ভার্স অ্যান্ড দাও, beside me singing in the wilderness, and wilderness is paradise enow। অর্থ কি বলছে, ভালো করে বোঝো। বলছে হেয়ার উইথ দ্য লোফ অফ ব্রেড, লোফ অফ ব্রেড মানে কি, রুটির টুকরো। এখানে আমি বসে আছি একটা রুটির টুকরো হাতে নিয়ে, বিনিথ দ্য বাউ, একটা সুন্দর ছায়া প্রদানকারী গাছের ডালের নিচে, এ ফ্লাস্ক অফ ওয়াইন, এ বুক অফ ভার্স, একটা ফ্লাস্ক অফ ওয়াইন, একটা ওয়াইনের বোতল, এবং একটা বুক অফ ভার্স, একটা ছন্দময় কবিতার বই সঙ্গে নিয়ে আমি বসে আছি এরকম একটা পরিবেশে। অ্যান্ড দাও, দাও মানে কি, আমরা জানি ইংরেজিতে দাও কথার অর্থ হচ্ছে তুমি। এখানে তুমি বলতে লেখকের প্রিয়তমাকে সম্বোধন করা হয়েছে। তাহলে ভার্স অ্যান্ড দাও, অর্থাৎ এখানে দাও বলতে কাকে বোঝানো হয়েছে, লেখকের প্রিয়তমা বা লেখকের প্রিয়সীকে বোঝানো হয়েছে। তাহলে তিনি কোথায় বসে আছেন ওমর খৈয়াম, তিনি কল্পনা করছেন যে তিনি একটা ব্রেডের টুকরো অর্থাৎ রুটির টুকরো, সঙ্গে একটা ওয়াইনের বোতল, একটা গাছের সুন্দর ছায়া প্রদানকারী ডালের নিচে তিনি বসে আছেন একটা কবিতার বই সঙ্গে, আর সঙ্গে তুমি অর্থাৎ প্রিয়তমা বসে আছে। বিসাইড মি সিঙ্গিং ইন দ্য উইল্ডারনেস, এবং একটা দিগন্ত বিস্তৃত খোলা মাঠের পাশে যেন আমি বসে আছি, অ্যান্ড উইল্ডারনেস ইজ প্যারাডাইস নাও, এবং সেই উইল্ডারনেস বা মাঠের দিগন্ত যেন কিছুদিন পর প্যারাডাইস, স্বর্গে পরিণত হবে। কিভাবে, দেখো ভালো করে লাইনটার একটু অন্তর্নিহিত অর্থ বোঝো। কিন্তু পরবর্তীতে প্রাবন্ধিক বলছেন রুটি মদ ফুরিয়ে যাবে, এই যে ওয়াইন নিয়ে তিনি বসেছেন, লোফ অফ ব্রেড নিয়ে বসেছেন, সেটা কিছুদিন পর ফুরিয়ে যাবে। কারণ কি, খাদ্যদ্রব্য খেলেই তো শেষ হয়ে যাবে। প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে, এই যে দাও অর্থাৎ প্রিয়ার কথা বলছেন, তারও সুন্দর কালো চোখ একদিন বয়সের ছাপে ঘোলাটে হয়ে আসবে। কিন্তু বইখানা অনন্ত যৌবনা, কিন্তু তিনি এই যে এ বুক অফ ভার্স অর্থাৎ একটা ছন্দময় কবিতার বই নিয়ে তিনি যখন বসে আছেন, সেই ছন্দময় কবিতার বইটা যেন সর্বজীবন অনন্ত যৌবনা, তার কোনো ক্ষয় হবে না, তার কোনো লুপ্তি ঘটবে না। তাই বোধ করি খৈয়াম তার বেহেসাতের সরঞ্জামের ফিরিস্তি বানাতে গিয়ে কেতাবের কথা ভোলেননি। তাই মনে করছেন যে কেতাব অর্থাৎ বইয়ের কথা তিনি যেন বেহেসাতে ফিরিস্তির কথাও ভুলতে পারেননি ওমর খৈয়াম। পরের প্যারা দেখো, আর খৈয়াম তো ছিলেন মুসলমান, মুসলমানদের পয়লা কেতাব কোরআনের সর্বপ্রথম যে বাণী মোহাম্মদ সাহেব শুনতে পেয়েছিলেন, তাতে লেখা রয়েছে কি, আল্লামা বিল কলমি, খুব ইম্পর্টেন্ট একটা লাইন, অর্থাৎ আল্লাহ মানুষকে জ্ঞান দান করেছেন কলমের মাধ্যমে। আর কলমের আশ্রয় কোথায়, কলমের আশ্রয় পুস্তকে, বইতে। তারপরে দেখো, বাইবেল শব্দের অর্থ বই, বই পার এক্সেলেন্স, সর্বশ্রেষ্ঠ পুস্তক, দ্য বুক। খুব ভালো করে দেখো, আল্লামা বিল কলমি এ কথাটার অর্থ কি, নবী হজরত মোহাম্মদ সাহেব আল্লাহর যে বাণী সর্বপ্রথম শুনতে পেয়েছিলেন, তাতে বলা হয়েছে সাধারণ মানুষকে ধর্মতত্ত্ব শেখানোর জন্য কলমের প্রয়োজন। মুসলমানদের
সর্বপ্রথম গ্রন্থ কোরআন শরীফে লিপিবদ্ধ হয়েছে আল্লাহর আদেশ, উপদেশ এবং আদেশের কথা। আল্লামা বিল কলমি অর্থাৎ কলমের দ্বারা লিখিত পুস্তককেই আল্লাহর সর্বশ্রেষ্ঠ কথাগুলি লেখা রয়েছে। অর্থটা তোমরা জেনে গেলে। বাইবেল শব্দের অর্থ হচ্ছে বই, বই পার এক্সেলেন্স, সর্বশ্রেষ্ঠ পুস্তক দা বুক। বই পার এক্সেলেন্স কথার অর্থ কি? পার একটি ফরাসি শব্দ যেটি প্রিপোজিশন, ইংরেজিতে একেই আমরা পিইআর পার বলে থাকি। পার এক্সেলেন্স কথাটি এখানে বাইবেল সূত্রে বলা হয়েছে। খ্রিস্টানদের প্রধান ধর্মগ্রন্থ বাইবেল, যা এখানে শ্রেষ্ঠ পুস্তক হিসেবে বর্ণিত হয়েছে। পার বা পার এক্সেলেন্স কথাটির অর্থ হলো বেটার অর মোর দ্যান অল আদার্স অফ দ্য সেম কাইন্ড, অর্থাৎ সমগোত্রীয় অনেক কিছুর মধ্যে যেটি সর্বশ্রেষ্ঠ, এটি এখানে সেটিই বোঝানো। তাহলে সর্বশ্রেষ্ঠ বই বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? অবশ্যই বাইবেলকে, বা পার এক্সেলেন্স বলতে বাইবেলকে বোঝানো হয়েছে। এখানে দেখো এই লাইনগুলোর মধ্যে থেকে প্রাবন্ধিক কিন্তু কিছু ধর্মের কথা টানছে। প্রথমে কার কথা টানলেন? মুসলিম ধর্মের কথা টানলেন, তারপর টানছেন কাদের? খ্রিস্টান ধর্মের কথা। এরপর আমরা দেখব যে দেবকে সর্বমঙ্গল কর্মের প্রারম্ভে বিঘ্ন হন্তারূপে স্মরণ করতে হয়, তিনি তো আমাদের বিরাটতম গ্রন্থ স্বহস্তে লেখার গুরুভার আপন স্কন্ধে তুলে নিয়েছিলেন। কার কথা বলছে? অবশ্যই এখানে গণেশের কথা বলছে। কারণ কাকে বলছে? যে বিঘ্ন হন্তা আমরা কাকে বলি? সবাই জানো তো বিঘ্ন হন্তা কাকে বলা হয়? বিঘ্ন হন্তা বলতে কিন্তু আমরা গণপতি বা গণেশকে বোঝাই। কারণ তিনি আমাদের বিরাটতম গ্রন্থ। বিরাটতম গ্রন্থ কোনটি? আমাদের মহাভারত। আমরা সবাই জানি মহাভারত গ্রন্থটি গণেশ লিখেছিলেন। তাই বলছে আমাদের বিরাটতম গ্রন্থ স্বহস্তে লেখার গুরুভার আপন স্কন্ধে তুলে নিয়েছিলেন। গণপতি, গণকথার অর্থ হচ্ছে জনসাধারণের দেবতা। জনগণ যদি পুস্তকের সম্মান করতে না শেখে তবে তারা দেবভ্রষ্ট হবে। এই তিনটে লাইন খুব ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করবে। অর্থাৎ এই তিনটে লাইনের মধ্যে কবি একটু ধর্মতত্ত্বের কথা সামনে টানছেন আমাদের কাছে। তিনি বোঝানোর চেষ্টা করছেন যে প্রত্যেকটা ধর্ম, আমাদের মূল যে ধর্ম মুসলিম, খ্রিস্টান এবং হিন্দু, এই তিনটে ধর্মের কথা টানতে গিয়ে তিনি বলছেন প্রত্যেকটা ধর্মের কোর বা মূল কেন্দ্রে কিন্তু রয়েছে বই। যেখানে আমরা প্রত্যেকটা ধর্মের ক্ষেত্রে বুঝতে পাই, যেমন ইসলাম ধর্মের ক্ষেত্রে আল্লামা বিল কলমি অর্থাৎ কলমের মাধ্যমে আল্লাহ আমাদের শিক্ষাদান করে থাকেন। আবার বাইবেলকে পার এক্সেলেন্স বা শ্রেষ্ঠ বই বলা হচ্ছে। এবং আমাদের বিঘ্নহন্তা গণেশ, তিনি বিরাটতম গ্রন্থ অর্থাৎ মহাভারত গ্রন্থ রচনার ভার নিজ হাতে কিন্তু নিয়েছিলেন। তাই বোঝানো হয়েছে যে আমরা যদি বই থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, আমরা তাহলে ধর্ম থেকেও বিচ্ছিন্ন হতে শুরু করবো। দেখো শেষ লাইনটা বলছে, জনগণ যদি পুস্তকের সম্মান করতে না শেখে তবে তারা দেবভ্রষ্ট হবে। অর্থাৎ কি, আমরা বইয়ের সঙ্গে এতটাই ওতপ্রোতভাবে জড়িত যে বইয়ের থেকে যদি আমরা বিচ্ছিন্ন হয়ে যাই তাহলে সরাসরি আমরা কাদের থেকে বিচ্ছিন্ন হব? দেব, আমাদের ভগবানের ইষ্ট দেবতাদের থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাব। তাই বই আমাদের জীবনে একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ উপাদান। পরেরটা বলছে, কিন্তু বাঙালি নাগর ধর্মের কাহিনী শোনে না, তার মুখে ওই এক কথা, অত কাঁচা পয়সা কোথায় বাবা যে বই কিনবো? বাঙালি নগরবাসী, সাধারণ গ্রাম্যবাসীরা এত সমস্ত ধর্মের কথা মানে না। তাদের একটাই প্রশ্ন যে এত কাঁচা পয়সা কোথায় যে বই কিনবো? কথাটার মধ্যে একটুখানি সত্য, কনিষ্ঠা পরিমাণ, কনিষ্ঠা কথার অর্থ হচ্ছে এই ইনে আঙুলের পরিমাণ একটা সত্য কিন্তু লুকোনো রয়েছে। সেইটুকু, এই যে বই কিনতে কি লাগে? পয়সা লাগে, ব্যাস। তাই তো, বই কিনতে গেলে তো পয়সা লাগবে। এত তো তিনি কথা বলছেন যে বই আমাদের জীবনে কত অপরিহার্য, বই ছাড়া আমরা দেবভ্রষ্ট হতে পারি, বই এত গুরুত্ব আমাদের জীবনে। কিন্তু বইয়ের সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস কি? বই কিনতে কি লাগবে? পয়সা। যেটা সকল মানুষের একটাই চিন্তা যে বই কিনতে গেলে পয়সা লাগে, অত পয়সা কোথা থেকে পাবো? এর বেশি তো আর কিছু নয়। বইয়ের দাম যদি আরো কমানো যায় তবে আরো অনেক বেশি বই বিক্রি হবে, এ বিষয়ে সন্দেহ নেই। তাই যদি প্রকাশককে বলা হয় বইয়ের দাম কমাও, তবে সে বলে বই যথেষ্ট পরিমাণে বিক্রি না হলে বইয়ের দাম কমাবো কি করে? অর্থাৎ এখানে লেখক বোঝাতে চাইছেন যে বই কেনার জন্য একটা পন্থা তিনি বলছেন যে বই কিনতে গেলে সর্বপ্রথম আমাদের মাথায় রাখতে হবে কি? বইয়ের দামটা কমাতে হবে। কিন্তু প্রকাশককে তুমি বলতে চাও বইয়ের দাম কমান, সে বইয়ের দাম কমাতে রাজি নয়। তখন সে কে যুক্তি দেবে? বই যদি বেশি পরিমাণে বিক্রি হয় তাহলেই কিন্তু বইয়ের দাম কমানো যাবে, এছাড়া কিন্তু নয়। তাই তো? পরের দেখো, কেন মশাই? সংখ্যার দিক দিয়ে দেখতে গেলে বাংলা পৃথিবীর 6 অথবা 7 নম্বরের ভাষা। লেখক যুক্তি দিচ্ছেন তখন, এই ধরুন ফরাসি ভাষা, এ ভাষায় বাংলার তুলনায় ঢের কম লোক কথা কয়,
অথচ যুদ্ধের পূর্বে 12 আনা 14 আনা জোর 5 শিখে দিয়ে যে কোনো ভালো বই কেনা যেত, আপনারা পারেন না কেন? লেখক প্রকাশকদের এই যুক্তিতে প্রশ্ন করছেন। তারপর আরেকবার তিনি বলছেন, আগে ফরাসি প্রকাশক নির্ভয়ে যে কোনো ভালো বই এক ঝটকায় 20,000 ছাপিয়ে দিতে পারে, আমাদের না বিশ্বাস ওঠে 2000 ছাপাতে গেলেই বেশি ছাপিয়ে দেউলে হব নাকি? তখন লেখকের প্রত্যুত্তরে বই বিক্রেতা বা বই প্রকাশক উত্তর দিচ্ছে যে একজন ফরাসি লেখক তিনি সহজতে নিজে ইচ্ছায় এক ঝটকায় 2000 বই ছাপিয়ে দিতে পারেন, আমাদের তো 200 বই ছাপাতে গেলেই, ক্ষমা করবে, 20,000 অর্থাৎ 20,000 বই ফরাসি দার্শনিক বা ফরাসি প্রকাশক বই ছাপিয়ে ফেলতে পারে, আমাদের 2000 ছাপাতে গেলে না বিশ্বাস ওঠে। আমরা কি করতে পারি? কারণ আমাদের তো অতটা জোগাড় নেই পয়সার। তাই বলছে বেশি ছাপিয়ে দেউলে হব নাকি? বেশি যদি ছাপাতে যাই তখন যদি বিক্রি না হয় তখন তো আমাদেরই লোকসান, আমরা তো তখন লাভ করতে পারবো না। এই যুক্তিতে লেখকের করা প্রশ্নে প্রকাশক যুক্তি দিচ্ছে। তারপর তাই এই অচ্ছেদ্য চক্র, এটা ইম্পর্টেন্ট লাইন, লাগাবে বইতে। বই সস্তা নয় বলে লোকে বই কেনে না, আর লোকে বই কেনে না বলেই বই সস্তা করা যায়। এই চক্র ছিন্ন তো করতেই হবে। করবে কে? প্রকাশক না ক্রেতা? প্রকাশকের পক্ষে করা কঠিন, কারণ ওই দিয়ে সে কি করে? পেটের ভাত চালায়। আচ্ছা, পেটের ভাত জোগাড় করে সে ঝুঁকিটা নিতে নারাজ, এক্সপেরিমেন্ট করতেও নারাজ দেউলিয়া হওয়ার ভয়ে। অর্থাৎ এই যে একটা প্রবলেম দেখা দিয়েছে যে বই প্রকাশ এবং বই কেনার মধ্যে, বই যদি বেশি পরিমাণে বিক্রি না হয় তাহলে প্রকাশক তো সেই দাম কমাবে না, তাহলে একটা উপায় কি? বই বেশি পরিমাণে কিনতে হবে, তাহলে বই ছাপানো যাবে। কিন্তু এখানেও একটা চাপের বিষয় আছে, লেখক যদি বই বেশি পরিমাণে ছাপায় তখন যদি বিক্রি না হয় তখন তো লেখকের মুশকিলে পড়ে যাবে, তিনি তখন সর্বস্ব নিঃস্ব হয়ে যাবেন। তাই এই রিস্কটা কিন্তু তিনি নিতে চাইছেন না। তাই বলছেন এই চক্র ছিন্ন করতেই হবে। কে করবে? প্রকাশক না ক্রেতা? প্রকাশের পক্ষে করা কঠিন, অর্থাৎ যিনি প্রকাশক, যিনি পাবলিশার, তার পক্ষে জিনিসটা করা কঠিন। কারণ কি? তিনি সেই জিনিসটা দিয়ে, অর্থাৎ বই ছাপানো, বই বিক্রি করার মধ্যে তার পেটের ভাত জোগাড় করেন। তাই এই ঝুঁকিটা তিনি কিন্তু নিতে নারাজ, এক্সপেরিমেন্ট করতে নারাজ। কিসের জন্য? দেউলে হওয়ার ভয়, সবকিছু নিঃস্ব হওয়ার ভয়ে এই এক্সপেরিমেন্টটা করতে তিনি কিন্তু চাইছেন না প্রকাশক, যে বেশি বেশি বই ছাপালে হয়তো বেশি বিক্রি হবে, কিন্তু যদি না হয় সেই রিস্কটা, সেই ঝুঁকিটা কিন্তু প্রকাশক নিতে চায় না। কিন্তু বই কিনে কেউ তো কখনো দেউলে হয়নি। বই কেনার বাজেট যদি আপনি 3 গুণও বাড়িয়ে দেন তবু তো আপনার দেউলে হওয়ার কোনো সম্ভাবনা নেই। মাঝখান থেকে আপনি ফ্রাঁসের মাছির মতো অনেকগুলো চোখ পেয়ে যাবেন। এখানে লেখক যুক্তি দিচ্ছেন যে বই কিনে তো কেউ কখনো দেউলে হয়নি। বই কিনলে কি হয়? মানুষ তো জ্ঞানের বৃদ্ধি ঘটে, মানুষের মধ্যে জ্ঞানের সঞ্চার হয়। তেমনি যত বই আপনি কিনবেন এবং বই পড়তে পড়তে সেই আনাতল ফ্রাঁসের মাছির মতো আপনার মধ্যেও সেই মাছির মতো 10 গুণ চোখ অ্যাড হতে হতে যাবে। রাসেলের মতো গাদা গাদা নতুন ভুবন সৃষ্টি করতে পারবেন। ভেবেচিন্তে অগ্র পশ্চাৎ বিবেচনা করে বই কেনে সংসারী লোক। সে আবার যে সংসারী লোক, সে কি করবে? অগ্র পশ্চাৎ ভেবে চিনতে বই কিনবে। কিভাবে? আর পাঠক বই কেনে প্রথমটায় দাঁত মুখ খিচিয়ে। যিনি পাঠক, প্রথম শ্রেণীর একদম ফার্স্ট গ্রেডের পাঠক, তিনি প্রথমে বই কিনবেন কিভাবে? একটু দাঁত মুখ খিচে, না বাবা পড়বো না পড়বো না, ও একটুখানি পড়ে রেখে দেবো, এরকম একটা মুড নিয়ে প্রথম শ্রেণীর পাঠক কিন্তু বই কেনে। তারপর চেখে চুখে শখ করে করে তারপর কিভাবে বই কেনে? ও আচ্ছা, এটা আমার ভালো লাগছে, এটা আমার চয়েস, এই বইটা আমি পড়তে ইন্টারেস্টেড, এরকম ভাবে তারপর বই কেনে। এবং সর্বশেষে সে কেনে বই খ্যাপার মতো, এবং বইয়ের নেশায় তখন সে ভূত হয়ে যায়, বইয়ের নেশায় পাগল হয়ে তখন সে কোন বইটা পড়বে বিচার বিবেচনা না করতে পেরে যেখান থেকে পারবে বই কিনে নেয় এবং চুর হয়ে থাকে তার মধ্যেখানে, এবং এই নেশাগ্রস্ত হয়ে তারই মধ্যে যেন বইয়ের নেশায় চুর হয়ে তার মধ্যে আবদ্ধ থেকে যায় পাঠকরা। এই একমাত্র ব্যসন, একমাত্র নেশা, যার দরুন সকালবেলা চোখের সামনে সাড়ে সাড়ে গোলাপি হাতি দেখতে হয় না। এই যে গোলাপি হাতি, এখানে একটা খুব ভালো ব্রিটিশ প্রবাদ এখানে এনেছেন, পিঙ্ক এলিফেন্ট বলা হয় যাকে। অর্থাৎ কি? পিঙ্ক এলিফেন্ট হচ্ছে একটা ব্রিটিশ প্রবাদ। এই প্রবাদটা কখন ব্যবহার করা হয়? যখন কোনো ব্যক্তি অত্যন্ত বেশি মদ্যপ অবস্থায় থাকে এবং সকালবেলা যখন তার চোখের সামনে মদ্যপ অবস্থায় থাকার কারণে যে নেশার ফল, তার ফলে সে মনে হয় যেন চোখের সামনে গোলাপি হাতি ঘুরে ফিরে থাকতে দেখছে। অর্থাৎ আমাদের এখানে যেটাকে বলে হয় চোখে সর্ষে ফুল দেখা, সেটা এখানে যাচ্ছে পিঙ্ক এলিফেন্ট বা গোলাপি হাতি। তাই বলছে এটা এমন একটা নেশা, যে নেশা করলে, অর্থাৎ বইয়ের নেশা করলে সকালবেলা উঠে সেই গোলাপি হাতি দেখতে হয় না সাড়ে সাড়ে,
কিংবা লিভার পচে পটল তুলতেও হয় না। এটা একটা খুব ভালো রকমের নেশা। এ দেখুন না, আমি নিজে কি করি, লেখক তখন বলছেন, আমি একাধারে প্রডিউসার আবার একাধারে কনজিউমার। প্রডিউসার কথার অর্থ কি? অর্থাৎ যিনি প্রযোজক, যিনি কাজটা করাচ্ছেন। অর্থাৎ কনজিউমার অর্থাৎ কি, যিনি কাজটা করছেন, নিচ্ছেন জিনিসটাকে। তাহলে বলছে, এ দেখো না, আমি নিজে কি করি, আমি একাধারে প্রডিউসার এবং কনজিউমার। আমাকে মিক্সচার দিয়ে আমি নিজেই সিগারেট বানিয়ে প্রডিউসার এবং সেইটা খেয়ে নিজেই কনজিউমার। অর্থাৎ আমি একটা মিক্সচার দিয়ে নিজে সিগারেট বানাই, তাই আমি কি হলাম, প্রডিউসার, এবং সেটা আমি নিজেই খেয়ে হয়ে যায় কনজিউমার। আরো বুঝিয়ে বলতে হবে, আমি একখানা বই প্রডিউস করছি, কেউ কেনে না বলে আমি কনজিউমার, আমি এখানে বই লিখেছি, কেউ কেনে না বলে আমি এখানে কনজিউমার। দেখো হাস্যরসাত্মক ভাব আসছে, মাঝে মাঝে আমরা লঘুরীতি পাচ্ছি, অর্থাৎ নিজেই মাঝে মাঝে কিনে থাকি। বোঝা গেল? তাহলে কি বোঝানো হচ্ছে এই প্যারাটার মধ্যে থেকে? লেখক মনে করছেন যে বই কেনার বিষয় একটা খুব গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বইয়ের দাম। তখন তিনি প্রকাশকদের প্রশ্ন করছেন যে বইয়ের দাম একটু কমাতে পারলে তাহলে তো বই বিক্রি হতে পারে। তখন প্রকাশকরা বলছে, এটা কি বলছেন, বই যদি তখন বিক্রি না হয় তখন তো আমরা দেউলে হয়ে যাব। একজন ফরাসি প্রকাশক তিনি 20,000 বই অনায়াসে ছাপিয়ে দিতে পারেন, আমরা 2,000 ছাপাতে গেলেই সেখানে আমাদের নাভিশ্বাস উঠে যায়, সব ছাপিয়ে দেউলে হব নাকি? কিন্তু তার মধ্যে থেকেও লেখক বললেন যে বই কিনে তো কেউ দেউলে হয় না, বই কিনলে কি হতে পারে, আনাতোল ফ্রান্সের মাছির মতো শত শত চোখ আপনার যোগ হতে পারে, অন্তর্দৃষ্টি জ্ঞানচক্ষু যোগ হতে পারে, এবং বার্টল রাসেলের মতো তোমার জীবনেও অনেক মনের মধ্যে ভুবন গড়ে উঠতে পারে, তাই তো? এবং এখানে তিনি প্রডিউসার কনজিউমার নিয়ে তিনি কিছু কথা বললেন এই প্যারার মধ্যে। চলে যাব পরের প্যারার মধ্যে। মার্ক টুয়েনের লাইব্রেরিখানা নাকি দেখবার মতো ছিল, মেঝে থেকে ছাদ পর্যন্ত বই, শুধু বই, এমনকি কার্পেটের উপরও গাদা গাদা বই স্তূপীকৃত হয়ে পড়ে থাকতো, পা ফেলা ভার। এক বন্ধু তাই মার্ক টুয়েনকে বললেন, বইগুলো নষ্ট হচ্ছে, গোটা কয়েক সেলফ জোগাড় করছো না কেন? মার্ক টুয়েন খানিকক্ষণ মাথা নিচু করে ঘাড় চুলকে বললেন, ভাই বলছো ঠিকই, কিন্তু লাইব্রেরিটা যে কায়দায় গড়ে তুলেছি সেলফ তো আর সে কায়দায় জোগাড় করতে পারিনি, সেলফ তো আর বন্ধু বান্ধবের কাছ থেকে ধার চাওয়া যায় না। খুব ইন্টারেস্টিং একটা হাস্য লঘু রসাত্মক কথা বলছেন। এখানে আমরা কার কথা পাচ্ছি? আরো একজন দার্শনিকের কথা পাচ্ছি, মার্ক টুয়েন। তার সম্পর্কে একটু জেনে নেব। মার্ক টুয়েনের প্রকৃত নাম স্যামুয়েল ল্যাংহর্ন ক্লেমেন্স। তার জন্মস্থান ফ্লোরিডা, মার্কিন যুক্তরাষ্ট্র। তিনি মার্কিন লেখক, রম্য রচনাকার এবং প্রাবন্ধিক। কিছুদিন তিনি অধ্যাপনা ও সাংবাদিকতার কাজের সঙ্গেও যুক্ত ছিলেন। তার কিছু বিখ্যাত গ্রন্থ রয়েছে, একটু দেখে নিও। এই মার্ক টুয়েনের একটা বিশ্ববিখ্যাত লাইব্রেরি ছিল। এই লাইনটা ইম্পর্টেন্ট, মার্ক টুয়েনের লাইব্রেরিখানে নাকি দেখবার মতো ছিল। কিরকম দেখবার মতো? তাতে ছাদ পর্যন্ত বই, বই, শুধু বই, এমনকি কার্পেটের উপরে গাদা গাদা বই স্তূপীকৃত হয়ে পড়ে থাকতো, পা ফেলা ভার। এক বন্ধু তখন তাই মার্ক টুয়েনকে বললেন যে তোমার এত বই এত চারিদিকে ছড়িয়ে রয়েছে, তাহলে তুমি একটা সেলফের ব্যবস্থা করতে পারো। তখন মার্ক টুয়েন বলছেন যে সেলফের ব্যবস্থা তো করা যেতেই পারে, কিন্তু কিভাবে যে করব বুঝতে পারছি না। তার কারণ কি, বইগুলো যেভাবে আমি জোগাড় করতে পেরেছি, সেলফ তো আর কারো কাছে চেয়ে জোগাড় করা যায় না। অর্থাৎ মার্ক টুয়েনের বেশিরভাগ বই কি বন্ধুদের কাছ থেকে চেয়ে চেয়ে নেওয়া এবং পরে ফেরত না দিয়ে তার লাইব্রেরিখানা তিনি বানিয়েছেন। এটা একটা হাস্যরসাত্মক বিষয় আমরা জানতে পারলাম। পরে দেখো, শুধু মার্ক টুয়েনই না, দুনিয়ার অধিকাংশ লোকই লাইব্রেরি গড়ে তোলে কিছু বই কিনে আর কিছু বই বন্ধু বান্ধবদের কাছ থেকে ধার করে ফেরত না দিয়ে। যে মানুষ পরের জিনিস গলা কেটে ফেললেও ছোবে না, সেই লোকই দেখা যায় বইয়ের বেলা সর্বপ্রকার বিবেক বর্জিত। তার কারণটা কি? এক আরব পণ্ডিতের লেখাতে সমস্যাটার সমাধান পেল। পণ্ডিত লিখেছেন, ধনীরা বলে পয়সা কামানো দুনিয়াতে সবচেয়ে কঠিন কর্ম, কিন্তু জ্ঞানীরা বলেন না, জ্ঞানার্জন সব থেকে শক্ত কাজ। এখন প্রশ্ন, কার দাবিটা ঠিক, ধনীর না জ্ঞানীর? আমি নিজে জ্ঞানের সন্ধানে ফিরি, কাজেই আমার পক্ষে নিরপেক্ষ হওয়া কঠিন। তবে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, সেইটা আমি বিচক্ষণ জনের চক্ষুগোচর করতে চাই। কি বলছেন দেখো, এখানে বলছেন একটা বিশেষ কথা তুলেছেন যে যে বিশ্ববিখ্যাত লেখকরা রয়েছেন, যাদের বাড়িতে লাইব্রেরি রয়েছে, তারা বেশিরভাগ লাইব্রেরি কিভাবে গড়ে তোলেন, কিছু বই কেনেন এবং কিছু বই বন্ধুদের কাছ থেকে ধার চেয়ে চেয়ে নিয়ে আর ফেরত দেন না। এভাবেই তারা লাইব্রেরি গড়ে তুলতে পারেন। কিন্তু মানুষ যে লাইব্রেরি তোলার পেছনে যে বই চাওয়া, সে বই চাওয়া বিষয়ে কতটা উদাসীন ভাবো, যে বই যে দিয়ে দিয়েছি সেটার মানুষ চায় না। তাই এখানে লাইনটা বলছে যে সব বেলায় ঠিক আছে, কিন্তু বইয়ের বেলায় সর্বপ্রকার বিবেক বর্জিত।
অর্থাৎ কি, বই যে নিয়েছে সেই বইটা যে আমাকে আবার ফেরত নিতে হবে সেই বেলাটা লোক আর বেশি মাথা ঘামায় না। এর কারণটা কি, একটা গল্প দিয়ে তিনি বোঝাচ্ছেন। তিনি বলছেন, একবার আরব পণ্ডিতের লেখাতে একটা সমস্যার সমাধান পেল। তখন তিনি জিজ্ঞেস করছেন, ধনীরা বলে ধন উপার্জন করা বা সম্পদ উপার্জন করা বেশি কঠিন, আবার যারা জ্ঞানপন্থী, যারা জ্ঞানের মার্গে ঘুরে বেড়ান, তাদের বক্তব্য জ্ঞানার্জন আবার সব থেকে বেশি কাজ। তাহলে কোনটা যুক্তিযুক্ত? লেখক বলছেন, আমি বাবা মধ্যমপন্থী, আমি নিরপেক্ষ, আমি কোনো দিকে যাব না। কিভাবে পরের লাইনটায় বলছে দেখো, ধনীর মেহনতের ফল হলো টাকা, সে ফল যদি কেউ জ্ঞানীর হাতে তুলে দেয় তবে তিনি সেটা পরমানন্দে কাজে লাগান। এবং শুধু তাই নয়, অধিকাংশ সময় দেখা যায় জ্ঞানীরা পয়সা পেলে খরচ করতে পারেন ধনীদের চেয়ে অনেক ভালো পথে, এর উত্তম পদ্ধতিতে। এবং এখানে লেখক বলছেন যে লেখকের মতে ধনীরা তো ধন উপার্জন করতে বেশি মত্ত থাকে, এই ধন উপার্জন করে যে উপার্জিত সম্পদ সেটা তুমি একজন জ্ঞানীর হাতে দাও, সেই জ্ঞানী অত্যন্ত সহজ উপায় এবং সঠিক পথে সেই সম্পদটাকে খরচ করতে পারবেন ধনীর তুলনায়। পক্ষান্তরে জ্ঞান চর্চার ফল সঞ্চিত থাকে পুস্তক রাজিতে, এবং সে ফল ধনীদের হাতে গিয়ে পড়ে তুলে ধরলেও তারা ব্যবহার করতে জানে না, বই পড়তে জানে না। তাই বলছেন, একবার তুমি এই তাদের যে ধনসম্পদশালী ব্যক্তিরা তোমাকে দিয়েছে সেই ধন থেকে তুমি একটা বই কিনে, সম্পদ থেকে একটা বই কিনে তাদের উপহার দাও, তারা সেটার কদর দিতে পারবে না, কারণ তারা কি, বই পড়তে পারে না। আরব পণ্ডিত তাই বক্তব্য শেষ করেছেন QED দিয়ে। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা প্যাটার্ন, QED দিয়ে। অতএব সপ্রমাণ হলো জ্ঞানার্জন ধনার্জনের চেয়ে মহত্তর। এখানে একটু কিউএডি সম্পর্কে একটা টিকা রয়েছে, একটু দেখবে। বলছে কিউএডির পুরো কথাটি হলো কোয়াড এরাট ডেমনস্ট্রেশনডাম দ্যাট উইচ ওয়াজ টু বি ডেমনস্ট্রেটেড। এটি একটি ল্যাটিন বাক্যবন্ধক। লেখকের যুক্তি উপযুক্ত তথ্য প্রমাণের দ্বারা প্রমাণিত হলে উপসংহারে কিউইডি ব্যবহার করা হয়। অর্থাৎ এই যে অতএব সপ্রমাণ হলো জ্ঞানার্জন ধনার্জনের চেয়ে মহত্তর, এটা কিউইডি লেখার মাধ্যম দিয়ে তিনি সুস্পষ্ট এবং পরিষ্কার করে দিলেন। এই কিউইডি লেখা কোনো বক্তব্যের শেষে লেখা হয় যদি সেটা প্রমাণ করা যায়। তাই প্রকৃত মানুষ জ্ঞানের বাহন পুস্তক জোগাড় করার জন্য অকাতরে অর্থ ব্যয় করে, একমাত্র বাংলাদেশ ছাড়া। কবি এখানে আবার আক্ষেপ করলেন যে পৃথিবীর সমস্ত দেশের মানুষ জ্ঞানার্জন করার জন্য কি করে থাকেন, একেবারে রাশি রাশি অর্থ ব্যয় করছে বই কিনে জ্ঞানার্জন করার জন্য, কিন্তু একমাত্র একটা জাতি, একটা দেশই সেটা করে না, সেটা হচ্ছে বাংলাদেশ, বাঙালি মানুষরা। সেদিন তাই নিয়ে শোক প্রকাশ করতে আমার জনৈক বন্ধু একটি গল্পে বললেন। এক ড্রয়িং রুম বিহারিনী গিয়েছেন বাজারে স্বামীর জন্মদিনের জন্য সওগাত কিনতে। দোকানদার এটা দেখায়, সেটা শোকায়, এটা নাড়ে, সেটা কাড়ে, কিন্তু গরবিনী ধনীর কিছুই আর মনঃপূত হয় না। সবকিছুই তার স্বামীর ভান্ডারে আছে। চেষ্টায় দোকানদার নিরাশ হয়ে বললে, তবে একখানা ভালো বই দিলে হয় না? গরবিনী নাসিকা কুঞ্চিত করে বললেন, সেও তো ওর একখানা রয়েছে, যেমন স্ত্রী তেমনি স্বামী, একখানা বই তাদের পক্ষে যথেষ্ট। একটা সুন্দর গল্প, একটা হাস্যকর গল্প দিয়ে বলছেন যে একজন ড্রয়িং রুম বিহারিনী কেন বাংলাদেশের মানুষরা এতটা বই কেনার পক্ষে অনীহা দেখায়। এখানে একটা উদাহরণ দিলেন, কেন বলছে একজন ড্রয়িং রুম বিহারিনী অর্থাৎ কি একজন খুব উচ্চবিত্ত পরিবারের মহিলা, যিনি তার স্বামীর জন্মদিনের জন্য কি উপহার দেবেন সেটা খুঁজতে বেরিয়েছেন, এবং দোকানে এসে নানা রকম জিনিস দেখা সত্ত্বেও কিছুই তার পছন্দ হচ্ছে না, কারণ তার স্বামীর কাছে সেই জিনিস, প্রত্যেকটা জিনিস রয়েছে। তখন দোকানদার বিরক্ত হয়ে বলছেন, তাহলে একটা বই দিলে হয় না? তখন ওই ড্রয়িং রুম বিহারিনী কি বলছেন, বই? নাসিকা কুঞ্চিত করে বলছেন, সেও তো ওর একটা রয়েছে। বই আবার একটা রয়েছে, সেটাতেই তিনি বলছেন আরো একটা দিতে হবে। তাই লেখক বলছেন, যেমন স্ত্রী তার তেমন স্বামী, একখানা বই তাদের পক্ষে যথেষ্ট। তারপরে, অথচ এই বই জিনিসটার প্রকৃত সম্মান করতে জানে ফ্রান্স। খুব গুরুত্বপূর্ণ লাইন। কিভাবে? কাউকে মোক্ষম মারাত্মক অপমান করতে হলেও তারা এই জিনিস দিয়েই করে। মনে করুন আপনার সবচেয়ে ভক্তি ভালোবাসা দেশের জন্য, তাই যদি কেউ আপনাকে উহা বেইজ্জত করতে চায়, ডাহা বেইজ্জত করতে চায়, তবে সে অপমান করবে আপনার দেশকে। নিজের অপমান আপনি হয়তো মনে মনে 50 গুণে গুণে সরে যাবেন, কিন্তু দেশের অপমান আপনাকে দংশন করবে বহুদিন। আদ্রেজিদের মেলা বন্ধু বান্ধব ছিল, অধিকাংশই নামকরা লেখক। তাহলে এখানে আরো একজন আমরা দার্শনিকের কথা পাচ্ছি, আদ্রেজিদের। নাম কি বলছে দেখো, পুরো নাম আদ্রে পোল
গিয়েওম জিদ প্রখ্যাত ফরাসি সাহিত্যিক এবং সাংবাদিক ছিলেন। 1947 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। প্রতীকীবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। আত্মজীবনীমূলক সাহিত্যে তার বিশ্ববিখ্যাত তিনি। রাশিয়ার স্ট্যালিনের স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে স্ট্যালিনপন্থীদের বিরাগভাজন হন। তবে সাম্রাজ্যবাদ বিরোধী মতবাদের প্রবক্তা জিদ অনায়াসের সঙ্গে আপোষ করেননি, অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। তাই এই আঁদ্রে জিদের কথাই কিন্তু লেখক প্রাবন্ধিক আমাদের এখানে আনছেন। বলছেন আঁদ্রে জিদের মেলা বন্ধু বান্ধব ছিল, অধিকাংশ সকলেই নামকরা লেখক। জিদ রুশিয়া ফিরে এসে সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে একখানা প্রাণঘাতী কেতাব ছাড়েন। রাশিয়া থেকে ফিরে এসে রাশিয়া সম্পর্কে একটা দুর্দান্ত দুর্ধর্ষ তাদের বিরুদ্ধাচরণ করে লেখা একটা বই লিখে ফেললেন এবং তাদের দিকে পাঠিয়ে দিলেন। প্যারিসের স্ট্যালিনীয়রা তখন লাগলো জিদের পিছনে, গালিগালাজ কটুকাটব্য করে জিদের প্রাণ অতিষ্ঠ করে তুলল তারা। কিন্তু আশ্চর্য, জিদের লেখক বন্ধুদের অধিকাংশই চুপ করে সবকিছু শুনে গেলেন, জিদের হয়ে লড়লেন না। জিদের জিগরে জোর চোট লাগলো। তিনি স্থির করলেন এদের একটা শিক্ষা দিতে হবে, তার এই লেখক বন্ধুদের একটা শিক্ষা দিতে হবে। কারণ কি, তারা জেনে শুনেও সবকিছু চুপ করে রইলেন, জিদের হয়ে লড়লেন না স্ট্যালিনদের বিরুদ্ধে। কাগজে বিজ্ঞাপন বেরোলো, জিদ তার লাইব্রেরিখানা নিলামে বেচে দেবেন বলে মনস্থির করেছে। প্যারিস খবর শুনে প্রথমটায় মূর্ছা গেল, কিন্তু সম্বিতে ফেরা মাত্রই মুক্তকচ্ছ হয়ে ছুটলো নিলামখানার দিকে। সেখানে গিয়ে অবস্থা দেখে সকলেরই চক্ষু স্থির। কারণ কি, জিদ তার এত সুন্দর যে একটা লাইব্রেরি খানা ছিল যেখানে প্রচন্ড বই ছিল, সেই বইয়ের গুলো বা যে বইগুলো তিনি জোগাড় করেছিলেন সেগুলো ছিল অধিকাংশই তার বন্ধুদের লেখা। সেই বই তিনি যেন বিক্রি করে দিতে চাইছেন। কারণ তাদের চক্ষু স্থির কেন, দেখো যেসব লেখক জিদের হয়ে লড়েনি তাদের যেসব বই তারা জিদকে স্বাক্ষর সহ উপহার দিয়েছিলেন, জিদ মাত্র সেগুলোই নিলামে চড়িয়েছেন। জিদ শুধু জঞ্জালি বেঁচে ফেলছেন। তাহলে দেখো প্রতিশোধটা তিনি নিলেন কিভাবে। তার বন্ধুরা, লেখক বন্ধুরা তাদের হয়ে যখন লড়েনি, যখন স্ট্যালিনরা জিদের পেছনে লেগেছিল, তাকে কটুকাটব্য বাক্য ছুড়ে বাক্য বান মারছিল, তখন কিন্তু তার যে লেখকরা তাদের পেছনে দাঁড়ায়নি, তার সঙ্গে দাঁড়ায়নি, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য জিদ তাদের দেওয়া যে উপহার দেওয়া বইগুলো সব কিন্তু নিলামে দিচ্ছেন। কিরকম চাল দেখো। তারপরে প্যারিসের লোক তখন যে অট্টহাস্য ছেড়েছিলেন সেটা আমি ভূমধ্যসাগরের মাঝখানে জাহাজে বসে শুনতে পেয়েছিল। তার কারণ কি, কারণ খবরটার গুরুত্ব বিবেচনা করে রয়টার সেটা বেতারে ছড়িয়ে নিলেন। জাহাজের টাইপ করা 100 লাইনি দৈনিক কাগজ সেটা সাড়ম্বরে প্রকাশ করেছিল। অপমানিত লেখকরা তিন ডবল দামে আপন আপন বই লোক পাঠিয়ে তড়িঘড়ি কিনিয়ে নিয়েছিলেন। যত কম লোকে কেনাকাটার খবরটা জানতে পারে ততই মঙ্গল। বাংলাদেশে নাকি একবার এরকম টিকিট বিক্রি হয়েছিল। শুনতে পাই এরা নাকি জিদকে কখনো ক্ষমা করেনি। তাহলে এখানেও বোঝা গেল যে একটা হাস্যরসাত্মক ঘটনা, যেখানে বলছেন যে জিদের যারা প্রকৃত বন্ধু ছিলেন, লেখক বন্ধু ছিলেন, তারা যখন জিদের পাশে এসে দাঁড়ালেন না, তখন জিদ তাদেরকে শায়েস্তা করার জন্য, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তাদেরই লেখা বই, তাদের সই করা বইগুলোই কিন্তু নিলামে চড়ালেন। এবং সেটা যাতে পাঁচকার না হয়ে যায় তার আগেই সেই লেখকরা কি করলেন, বেশি বেশি করে তিন ডবল দাম দিয়ে সেই বইগুলো আপন আপন লোক পাঠিয়ে বিশেষভাবে কিনে নিলেন, যাতে লোকটা এই খবরটা বেশি করে চাওর না হয়ে যায়। তারপর দেখো আর কত বলবো, বাঙালির কি চেতনা হবে তাও বুঝতুম যদি বাঙালির জ্ঞান তৃষ্ণা না থাকতো। এত ঘটনা বললেন বই নিয়ে, তারপর তিনি বলছেন লেখক আর কত বলবো, বাঙালির কি চেতনা হবে বই কেনা নিয়ে তাও বুঝতুম যদি বাঙালির জ্ঞান তৃষ্ণা না থাকতো। বাঙালির তো জ্ঞানের তৃষ্ণা প্রচুর, তাই বলছেন লেখক যে আমি বুঝতুম যে এত বই কেনার বাঙালিদের কোনো প্রয়োজন নেই যদি জানতাম যে বাঙালিদের জ্ঞানের তৃষ্ণা কম। আমার বেদনাটা সেইখানে। বাঙালি যদি হটেনটট হতো, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ উপজাতি শ্রেণীর কথা বলছেন। কোন উপজাতি শ্রেণী? এই যে হটেনটট। হটেনটট হচ্ছে দক্ষিণ আফ্রিকার একটা বিশেষ প্রজাতির আদিম সম্প্রদায়, যাদের মধ্যে এখনো কিন্তু সেই সভ্যতার আলো পৌঁছায়নি। এই সভ্যতাহীন মানুষদের কথা বলতে কি তিনি বাঙালিদের বলছেন? আমি মানতাম যদি বাঙালিরা সেই অসভ্য সভ্যতাহীন মানুষ হতো, কিন্তু তারা তো সেটা নয়। তাদের মধ্যে তো জ্ঞান তৃষ্ণা প্রচুর পরিমাণে রয়েছে, সেখানেই তার বেদনা। তবে কোনো দুঃখ ছিল না তারা যদি হটেনটট হতো। এরকম অদ্ভুত সংমিশ্রণ আমি ভূভারতের কোথাও দেখিনি। জ্ঞান তৃষ্ণা তার প্রবল, কিন্তু বই কেনার বেলা সে অবলা। কে? বাঙালি। বই কেনার বেলা সে অবলা হয়ে যায়।
তার কাছে প্রচুর সম্পদ রয়েছে, জ্ঞান তৃষ্ণাও প্রচুর রয়েছে, কিন্তু বই কিনতে গিয়ে বাঙালি কিন্তু পুরো অবলা। আবার কোনো বেশরম অর্থাৎ কি যার লজ্জা নেই সেরকম ব্যক্তি বলে যে বাঙালির পয়সার অভাব। লেখক তখন সুর চড়িয়ে বলছেন, বটে, কোথায় দাঁড়িয়ে বলছে লোকটা কথা? ফুটবল মাঠের সামনে দাঁড়িয়ে, না সিনেমার টিকিট কাটার কিউ থেকে? লেখক তখন তার দিকেও একটু ব্যঙ্গের আঘাত ছুড়ে দিলেন। যেই বেশরম লোকটি বলছে বাঙালির পয়সার অভাব, তখন তিনি ব্যঙ্গ করে বলছেন, সত্যি কি তাই? সত্যি কি আদৌ বাঙালিদের পয়সার অভাব? যে লোকটি কথাটি বলছে সে কোথায় দাঁড়িয়ে বলছে? ফুটবল খেলার মাঠে, নাকি সিনেমার টিকিট কেনার লাইনে? সেখানেও তো পয়সা লাগে। সে কোথায় দাঁড়িয়ে বলছে কথাটা? বাঙালি একমাত্র কার্পণ্য কোথায় করছে? বই কেনার ক্ষেত্রে। থাক থাক, আচ্ছা পরের লাইনে তারপর দেখো লেখক বলছেন, থাক থাক, আমাকে খামোখা চটাবেন না, বৃষ্টির দিন। দেখো এই লাইনটার দ্বারা আবার আমরা বুঝতে পারছি লেখক যেন পাঠক শ্রেণীর সাথে একটা সুগভীর সম্পর্ক তৈরি করছেন। যে থাক থাক মানে যেন লেখক পাশেই আমাদের বসে বলছেন যে থাক থাক, আমাকে বেশি চটাতে হবে না, একটা খুশমেজাজ নিয়ে ভালো কিছু লিখবো ভেবেছিলাম, কিন্তু সেটা লিখতে দিন। তাই বলছে আমাকে খামোখা চটাবেন না, বৃষ্টির দিন খুশ গল্প লিখবো বলে কলম ধরেছিলাম, তাই দিয়ে লেখাটা শেষ করি। গল্পটা সকলেই জানেন, কিন্তু তার গূঢ়ার্থ মাত্র কালকে বুঝতে পেরেছি। আরব্য উপন্যাসের গল্প। এক রাজা তার হেকিমের একখানা বই কিছুতেই বাগাতে না পেরে তাকে খুন করেন। বই হস্তগত হলো রাজার। রাজা বাহ্য জ্ঞান হারিয়ে বইখানা পড়ছেন, কিন্তু পাতায় পাতায় এমনই জুড়ে গিয়েছে যে রাজা বারবার আঙুল দিয়ে মুখ থেকে থুতু নিয়ে জোড়া ছাড়িয়ে পাতা উল্টোচ্ছেন। এদিকে হেকিম আপন মৃত্যুর জন্য তৈরি ছিলেন বলে প্রতিশোধের ব্যবস্থাও করে গিয়েছিলেন। তিনি পাতায় পাতায় কোণের দিকে মাখিয়ে রেখেছিলেন মারাত্মক বিষ। রাজার আঙুল সেই বিষ মেখে নিয়ে যাচ্ছে মুখে। রাজাকে এই প্রতিহিংসার খবরটিও হেকিম রেখে গিয়েছিলেন কেতাবের শেষ পাতায়। এটি পড়ার সঙ্গে সঙ্গে রাজা বিষবাণের ঘায়ে ঢলে পড়লেন। এখানে একটা খুব সুন্দর একটা আরব্য উপন্যাসে আবার গল্প প্রাবন্ধিক আমাদের সামনে তুলে ধরলেন। কি বলছেন যে কোনো এক রাজা তার হেকিমের কাছ থেকে একটা বিশেষ বই কিছুতেই নিয়ে আসতে পারছেন না তিনি পড়বেন বলে, কিন্তু তার পড়ার চাহিদা খুব বেশি। তাই জন্য তিনি কি করলেন, তার হেকিমকে তিনি মেরে ফেললেন। নিজের মারার খবর জানতে পেরে হেকিম কি করে রেখে গেছেন, প্রত্যেকটা বইয়ের পাতার শেষের দিকে কিছুটা করে বিষ লাগিয়ে রেখে দিয়ে গেছে, যাতে কি হচ্ছে দুটো পাতা পরস্পরের সঙ্গে জুড়ে গেছে। এই জুড়ে যাওয়ার ফলে লেখক যখন সেই রাজা পাতা উল্টাচ্ছেন তখন কি করছেন, বারে বারে মুখ থেকে থুতু চেটে নিয়ে সেটাকে সরাচ্ছেন। তাহলে কি হচ্ছে, যতবার সে চাটছে এবং মুখে দিচ্ছে আঙুলটা, ততবারই কিন্তু সেই বিষের আঘাত বা বিষটা কিন্তু তার জিভের সঙ্গে তার শরীরে ছড়িয়ে পড়ছে। এবং শেষ পাতায় গিয়ে চালাকি করে সেই হেকিম কিন্তু তার মৃত্যুর খবর, যে রাজা কিছুক্ষণ পর মারা যেতে চলেছে, সেই খবরটা কিন্তু লিখে রেখে গেছে। এবং সেটা জানার পরই কিছুক্ষণ পর সেই রাজা কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়ে। অর্থাৎ কি জ্ঞান বা শিক্ষা নেওয়ার ফল এটা হচ্ছে, একটা ব্যঙ্গাত্মক ভঙ্গিতে লেখা রয়েছে। তাই বলেছেন কবি, বাঙালির বই কেনার প্রতি বৈরাগ্য দেখে মনে হয় সেই গল্পটা জানে, সে যেন গল্পটা জানে। কোন গল্পের কথা? এই আরব্য উপন্যাসের গল্পের কথাটা সে যেন জানে, যে বই পড়তে গেলে নির্ঘাত মৃত্যু হয়। প্রত্যেকটা বইয়ের পাতায় পাতায় শেষে যেন একটা করে বিষের কিছু লেখানো রয়েছে, যেটা আমরা যদি আহরণ করি আমরা হয়তো মৃত্যুবরণ করব। তাই লেখক বলছে যে বাঙালির বই কেনার প্রতি বৈরাগ্য দেখে মনে হয় সে যেন এই গল্পটা জানে। আর মারার ভয়, মরার ভয়ই কেনা বই পড়া ছেড়ে দিয়েছে। আর মরার ভয়ে কিনা বই পড়া বাঙালি মানুষ ছেড়ে দিয়েছে। এই গল্পটার মধ্যে থেকে লেখক বোঝাতে চাইলেন যেন বাঙালি মানুষ এই গল্পটা জানে, সে জানে যে বই পড়তে গেলে নির্ঘাত শেষে গিয়ে আমাদের মৃত্যুবরণ হবে। তাই হয়তো বই কেনার পাশাপাশি বই পড়ার অভ্যাসটাও বাঙালি হারিয়ে ফেলেছে, বাঙালি বই পড়া ছেড়ে দিয়েছে। বোঝা গেল? সম্পূর্ণ টেক্সট বইয়ের আলোচনাটা যদি তোমরা বুঝে থাকো প্রত্যেকটা লাইন বাই লাইন, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। এই আমাদের টেক্সট বইয়ের পাঠ আলোচনা এখানেই শেষ হলো। এরপর আমরা একটু অন্য বিষয়ের দিকে যাব। এই যে আমাদের বই কেনা প্রবন্ধটা আমরা পড়লাম, সেটার মূল বক্তব্য কি, কি বলা হয়েছে অ্যাকচুয়ালি? বলছে শিক্ষা ও সংস্কৃতির বহুমুখী প্রয়াস এবং জ্ঞান চর্চার কেন্দ্রবিন্দু হলো বই। উন্নত দেশগুলি বই কেনা ও বই পড়ার নিয়মিত অভ্যাস করলেও বাঙালি জাতি যতটা জ্ঞান পিপাসু ততটা তার বই কেনার অভ্যাস গড়ে ওঠেনি। বই কেনা প্রবন্ধে সরস প্রকৃতির বাস্তব কল্পিত
প্রচলিত ও কথা কাহিনীর মাধ্যমে প্রাবন্ধিক বাঙালি পাঠকদের বই কেনা ও পড়ার ব্যাপারে উৎসাহী করে তুলতে চেয়েছেন। তাহলে অর্থাৎ বোঝা যাচ্ছে যে বই কেনা প্রবন্ধের মধ্যে লেখক বহু গল্পের মধ্যে থেকে আমরা এই প্রবন্ধটার মধ্যে কিন্তু প্রচুর ছোট 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 মূল গল্প পেয়েছি এবং এই গল্পগুলোর মধ্যে থেকে বাঙালি জাতির বই কেনা এবং বই পড়ার অভ্যাসটাকে আরো উৎসাহ দান করার চেষ্টা করেছেন। তাই তো বই কেনা গল্পটা সম্পূর্ণটা পুরো এটাই তো জানা গেল। যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে। চলো, এই অংশ থেকে তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলো অবশ্যই রেডি করতে হবে সেটা একটু দেখে নাও। প্রথম প্রশ্ন, মার্ক টুয়েনের লাইব্রেরির বিশেষত্ব কি ছিল? আঁদ্রে জিদ কিভাবে তার লেখক বন্ধুদের শিক্ষা দিয়েছিলেন? এটা তোমাদের এবছরের সংসদ নমুনা প্রশ্নে এসেছে। বোর্ডের যে নতুন মডেল কোশ্চেন প্রকাশিত হয়েছে সেটা এখানে রয়েছে এই প্রশ্নটা। দ্বিতীয় প্রশ্ন, গুণী ও জ্ঞানী আনাতোল ফ্রান্স দুঃখ করে বলেন। আনাতোল ফ্রান্সকে তার দুঃখের কারণ কি? এ প্রসঙ্গে প্রাবন্ধিকের অভিমত ব্যক্ত করো। তিনদার, যেমন স্ত্রী তেমন স্বামী, একখানা বই তাদের পক্ষে যথেষ্ট। কোন দম্পতির কথা বলা হয়েছে? এরূপ উক্তিটির কারণ কি? পরের প্রশ্ন, গল্পটা সকলেই জানে, গল্পটা কি? এই গল্পটি উল্লেখের কারণ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন 5 নম্বর, এটা আমি ভূমধ্যসাগরের মধ্যিখানে বসে শুনতে পেয়েছিলাম। কিসের কথা বলা হয়েছে? খবরটির গুরুত্ব কোথায়? পরের প্রশ্ন, আমাদের নাভিশ্বাস ওঠে 2000 ছাপাতে গেলে বক্তার এমন উক্তির কারণ কি? প্রাবন্ধিক এই অবস্থা থেকে বেরিয়ে আসার কি দিক নির্দেশ করেছেন তা আলোচনা করো। পরের প্রশ্ন, একমাত্র আরব পণ্ডিতের লেখাতে সমস্যাটা সমাধান পেল। বক্তা কোন প্রসঙ্গে এমন উক্তি করেছেন? তিনি কিভাবে সমস্যার সমাধানের পথ পেয়েছিলেন? 8 দাগের প্রশ্ন দেখো, কাউকে মোক্ষম মারাত্মক অপমান করতে হলেও তারাও এই জিনিস দিয়েই করে থাকেন। লেখক কোন প্রসঙ্গে উক্তিটি করেছেন? কিভাবে তিনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন? 9 দাগের প্রশ্ন, বাঙালি যদি হটেনটট হতো তবে কোনো দুঃখ ছিল না। হটেনটট কারা? বাঙালি স্বভাবের কোন দিকটি প্রাবন্ধিককে দুঃখ দিয়েছে? একটা প্রশ্ন, অর্থাৎ টোটাল 9টা প্রশ্ন এই বই কেনা অংশ থেকে সর্বাধিক গুরুত্বপূর্ণ, সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। এছাড়াও তোমরা যেহেতু জানো যে বড় প্রশ্নর যে প্যাটার্ন এবছর ঠিক করা হয়েছে এবং প্রশ্ন যে তোমাদের নির্দিষ্ট স্কুলের স্যার ম্যাডামরাই করবেন, তাই এই প্রশ্নগুলোর সাথে সাথে তোমাদের স্যার ম্যাডাম কোন কোন প্রশ্নগুলো বিশেষ গুরুত্ব সহকারে বলছেন সেটাও কিন্তু ভালো করে মনে করে পড়বে। এই প্রশ্নগুলো তো সর্বাধিক ইম্পর্টেন্ট এবং তোমাদের স্যার ম্যাডামরা স্কুলে যে প্রশ্নগুলো বলছেন সেগুলো কিন্তু গুরুত্ব সহকারে পড়তে হবে। তাহলে এই ছিল আজকের আমাদের আলোচনা সৈয়দ মুজতবা আলীর পঞ্চতন্ত্র নামক রম্য রচনার প্রথম গল্প বই কেনা, যেটা আমাদের পাঠ্য তার সম্পূর্ণ পূর্ণাঙ্গ আলোচনা, যেখানে আমরা বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে বই কেনা প্রবন্ধের আলোচনা করলাম, টিকা সম্পর্কে জানলাম, শব্দার্থ বুঝলাম, আর মূল বিষয়বস্তুটা জানতে পারলাম এবং এখান থেকে কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়তে হবে সেটাও জেনে নিলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না এবং পরবর্তীতে আরো প্রবন্ধের ক্লাসগুলো চাইতে অবশ্যই কিন্তু কমেন্ট করবে এরপরে তোমরা কোন প্রবন্ধের আলোচনাটা চাইছো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, অবশ্যই পড়াশোনা করো, এরকম আরো অনেক ক্লাস তোমাদের জন্য আসতে চলেছে। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। সকলে ভালো থেকো, টাটা।